এদিকে জামায়াতের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ। এছাড়া থাকছে জুলাই সনদ, সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বলছেন চরমোনাই পীর। এবং সর্বশেষ জানাবো, বিএনপি শুধু নির্বাচন নয়, ফ্যাসিস্টের বিচারও চায় বলছেন দুলু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এদিকে জামাতের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ। বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে 19 অগস্ট মঙ্গলবার রাতে সংগঠনটির নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের আইআরআই 3 সদস্যের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আইআরআই প্রতিনিধি দলে ছিলেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা, উপপরিচালক ম্যাথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ। জামাতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে 2024 সালের গণঅভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপট, বিচার কার্যক্রম, রাষ্ট্রীয় সংস্কার এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিএনপি শুধু নির্বাচন নয়, ফ্যাসিস্টের বিচারও চায় বলছেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনকে নিয়ে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে। আমরা ফ্যাসিস্টের বিচার চাই, সংস্কার চাই, আবার নির্বাচনও চাই। আর এই নির্বাচন যদি যথাযথভাবে সময় না হয়, তাহলে বাংলাদেশের গণতন্ত্র আবার বিপন্ন হতে পারে। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র খুব একটি মসৃণ ছিল না। এদেশে বাকশালী মনোভাব সম্পন্ন মানুষের সর্বদা অবাধ বিচরণ ছিল, এখনো আছে। এখন সময় এসেছে বাকশালীদের হারিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার। বাকশালীরা দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলে আজ তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। উপরওয়ালা আবারও আমাদের গণতন্ত্রের ফেরার সুযোগ দিয়েছেন, সেই সুযোগকে অবহেলা করা উচিত হবে না। এখন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা দরকার। জুলাই সনদ, সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বলছেন চরমোনাই পীর। জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বলে সরকারকে হুঁশিয়ারি করেছেন চরমোনাইয়ের পীর ও ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, যদি কোনো অশুভ চক্র চাপ দিয়ে প্রধান উপদেষ্টাকে সংস্কারের আগে নির্বাচন দিতে বাধ্য করে, তাহলে পরিষ্কার বলছি, আমরা ছাত্র জনতা কিন্তু রাজপথ ছাড়িনি। সংস্কার না হওয়া পর্যন্ত আগের নিয়মে নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না। রেজাউল করিম বলেন, গত 54 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এর সংস্কারই প্রকৃত সংস্কার। কালো টাকা, মাস্তানি ও সন্ত্রাস বন্ধের একমাত্র উপায় হলো পিআর। বিভিন্ন জরিপে উঠে আসছে যে অধিকাংশ মানুষ পিআর চায়। তিনি বলেন, সংস্কার দৃশ্যমান হতে হবে। নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে। নির্বাচনের পরে কেউ সনদের আইনি স্বীকৃতি দেবে এ আশা ঘুরে বাড়ি। সনদের আইনি স্বীকৃতি ছাড়া রাজপথে ছাড়ছি না। ইসলামী আন্দোলনের ঢাকা মহানগরের উত্তরের সভাপতি শেখ ফজলে বাড়ি মাসুদের সভাপতিত্বে সমাবেশে দলটির প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাল আল মাদানি বলেন, সংস্কার ছাড়া ইসলামী আন্দোলন নির্বাচনে যেতে যায় না। দলটির মহাসচিব ইউনুস আহমেদ বিএনপির উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, সনদের আইনি ভিত্তি হলে সমস্যা কোথায়? ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, প্রধান উপদেষ্টার আচরণ রহস্যজনক। তিনি নিজেই বলছেন, সংস্কার না হলে দেশের ধারায় ফিরে যাবে। আবার সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। প্রধান উপদেষ্টা কার চাপে গণমানুষের প্রত্যাশাকে উপেক্ষা করে নির্বাচনের তারিখ ঘোষণা করলেন? লেভেল প্লেইং ফিল্ড না হলে সাক্ষী গোপাল হতে ইসলামী আন্দোলন নির্বাচনে যাবে না। মাহিন সরকারকে বহিষ্কার করলো এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছে। চিঠিতে বলা হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে শপথ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশ ক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এতদ দ্বারা বহিষ্কার করা হলো। এতে আরো বলা হয়, এই বহিষ্কার আদেশে আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বহাল থাকবে। নারায়ণগঞ্জে 2 গ্রামবাসীর সংঘর্ষে আহত 10। নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এই ঘটনায় টেটাবিদ্ধ সহ অন্তত 10 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাহেরচর ও কাকরাইল মোড়া গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা চলছিল। সকালে সামান্য বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার গ সার্কেল মেহেদী ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রায় 8 থেকে 10 জন আহত হয়েছেন। কয়েকজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় নিহতের কোনো খবর পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি নেতা গয়েশ্বরের দুর্নীতি মামলার রায় 28 আগস্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী 28 আগস্ট। গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে 2009 সালের 5 জানুয়ারি মামলা করে দুদক। রমনা থানায় করা এই মামলায় 2,86,00,000 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। একই বছরের 5 জুলাই মামলায় অভিযোগপত্র আদালতে জমা দেয় দুদক। এরপর 2010 সালের 4 ফেব্রুয়ারি মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত 3 এর তৎকালীন বিচারক মোজাম্মেল হোসেন। পরে গয়েশ্বরচন্দ্র রায়ের পক্ষ থেকে মামলা বাতিলের আবেদন জানালে হাইকোর্ট 2010 সালের 6 আগস্ট থেকে মামলাটির বিচারিক কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেয়। একই সঙ্গে হাইকোর্ট রুল জারি করেন। সেই থেকে মামলাটির বিচার বন্ধ ছিল। পরে 2022 সালের 3 নভেম্বর গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দায়ের হওয়া হামলার কার্যক্রম স্থগিত করে জারি করা রুল খারিজ করে দেন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ। ফলে বিচারিক আদালতে তার বিরুদ্ধে মামলা চলতে বাধা কেটে যায়। একই সঙ্গে এই মামলা দ্রুত নিষ্পত্তি করতে বিচারিক আদালতের নির্দেশ দেন উচ্চ আদালত। পরে মামলার বিচার চলাকালে অভিযোগপত্রভুক্ত 47 জন সাক্ষীর মধ্যে 29 জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সীমান্ত চোরাই পণ্যের লেনদেন ডলারে। সীমান্ত দিয়ে অবৈধ পথে দেশে আসা স্বর্ণ, হুন্ডি, মাদক সহ চোরাই পণ্যের লেনদেন হচ্ছে মার্কিন ডলারে। আর কক্সবাজারের মিয়ানমার সীমান্তে কারবারিরা সোনাদিয়া দিয়ে ইয়াবার দাম মেটাচ্ছে। এ কারণে সীমান্ত এলাকায় নিয়মিত ডলার ও অবৈধ স্বর্ণ ধরা পড়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে সংশ্লিষ্টরা বলেছেন, মুজিবনগর সীমান্তের উপর ফিরোজ নামে এক ব্যক্তির কাছ থেকে এসব ডলার নেন জাহাঙ্গীর। ডলারের প্রকৃত মালিক এখনো ধরাছোঁয়ার বাইরে। পেশায় কৃষক, জাহাঙ্গীর ছিলেন বাহক। মেহেরপুরের হাসিম নামে এক ব্যক্তির কাছে এসব ডলার পৌঁছে দেওয়ার কথা ছিল।